বিশেষ বাংলা পাঠে সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমি আজকে শুরু করছি বাংলা ব্যাকরণ এর লেকচার 1। যারা পরীক্ষার্থী, যারা বিভিন্ন পরীক্ষা দিবেন, চাকরি পরীক্ষা, এবং যারা ক্লাস নবম শ্রেণীতে পড়েন, যারা একাদশ শ্রেণীতে পড়েন, তাদের জন্য মানে সবার জন্য এই ব্যাকরণ ক্লাসটা কাজে আসবে। আর বিশেষ করে যারা ব্যাকরণ শিখতে চান, ব্যাকরণ শিখলে সেটা সবার জন্যই কিন্তু প্রয়োজন হয়, সবারই কাজে লাগে। আর আমার এই ব্যাকরণ ক্লাসটা আমি এখানে অ্যাডভান্স কিছু বিষয় আলোচনা করা হবে, যেগুলো যারা চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই, মানে পুরোটাই চাকরি প্রার্থীদের জন্য, বাট কিছু কিছু টপিক অ্যাডভান্স লেভেল, সেগুলো যারা একাডেমিক পড়াশোনা করেন তাদের লাগবে না। আর যারা একাডেমিক ছাড়া যারা চাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য পুরোটাই, এই পুরো লেকচার, আমার পুরো লেকচারগুলোই সবগুলোই প্রয়োজন হবে। আর যারা যারা একাডেমিক পড়াশোনা করেন তারা এই ভিডিওগুলো দেখে এখান থেকে তাদের যেই টপিকগুলো প্রয়োজন সেই টপিক তারা টেনে টেনে এখান থেকে সেই টপিকগুলো তারা বেছে বেছে শিখতে পারবে, জানতে পারবে। সো শুরু করছি তাহলে আজকের ক্লাস। আমরা আজকে শুরু করছি বাংলা ভাষা ও ব্যাকরণ। তাহলে বাংলা ভাষা এবং ব্যাকরণ কিভাবে শুরু হইল, কিভাবে আসলো, আমরা প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভাষা। ভাষা যে কোনো ধর্ম, যে কোনো রাষ্ট্রের, যে কোনো কারো ভাষাই হতে পারে। সবার যেই ভাষায় কথা বলুক না সেটাই তার ভাষা। ইংরেজি হোক, বাংলা হোক, ফরাসি হোক, ফার্সি হোক, হিন্দি হোক, সকলেরই এটার নাম কিন্তু ল্যাঙ্গুয়েজ ইংলিশে বলা হয়, আর বাংলায় ভাষা বলা হয়। তো সবারই ভাষা, জাস্ট আলাদা হচ্ছে যারা আমরা বাংলায় কথা বলি আমাদের বাংলা ভাষা, যারা ইংরেজিতে কথা বলে তাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর যারা ফ্রান্সের ফরাসি তাদের ভাষা আলাদা, রাশিয়ান তাদের ভাষা আলাদা, হিন্দি তাদের ভাষা আলাদা, উর্দু, আরবি এদের ভাষা আলাদা। এখন তাহলে প্রথমত ভাষা আসলে এই শব্দটি কীভাবে আসলো। ভাষা শব্দটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে। ভাষা শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। সংস্কৃত থেকে এর নাম ছিল ভাষা। আসলে সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে সেটা হচ্ছে ভাস ধাতু থেকে এসেছে। তাহলে ভাষা এই শব্দটি সংস্কৃত ভাস ধাতু থেকে এসেছে। ধাতু কি জিনিস? ধাতু হচ্ছে একদম ক্রিয়ার মূল অংশ, যেটাকে আর বিশ্লেষণ করা যায় না। ক্রিয়ার মূল অংশ বা শব্দের মূল অংশ, আর ধাতু মূলত ক্রিয়ার মূল অংশ। সেই ক্রিয়ার মূল অংশ থেকে এই ভাষা শব্দটি ভাস ধাতু থেকে এসেছে, যাকে কিনা আর বিশ্লেষণ করা যায় না। ঠিক আছে, যে কোনো শব্দ, ক্রিয়া হোক বা যে কোনো শব্দ হোক, সেই সকল শব্দেরই মূল একটা অংশ থাকে। সেই মূল অংশটাকে যখন আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, এই রকমের ভাস ধাতু থেকেই আসলে এই ভাষা শব্দটি এসেছে। ভাষা, এই ভাস অর্থ হচ্ছে, ভাস শব্দের অর্থ বলা বা কওয়া। ভাস ধাতুর শব্দের অর্থ হচ্ছে বলা বা কওয়া। তাহলে মনের ভাব, আমাদের যে একটা মনের ভাব আছে, সেই মনের ভাবটা প্রকাশের জন্য উচ্চারিত বা আমরা যে উচ্চারণ করি, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে অর্থবহ শব্দ সমষ্টি উচ্চারণ করি, যা স্বতন্ত্রভাবে বিশেষ কোনো জনসমাজে ব্যবহৃত হয়। যে কোনো জনসমাজে, যে কোনো ভাষাভাষীর লোকের মাঝে তারা যখন তাদের মনের ভাবটা
অর্থবহ কিছু শব্দ সমষ্টি নিয়ে উচ্চারিত করে, সেটার নামই হচ্ছে ভাষা। ঠিক আছে, তাহলে ভাষা বিজ্ঞানীরা এরা মনে করেন পৃথিবীতে 4,000 থেকে 8,000 ভাষা আছে। দেখেন, 4,000 থেকে 8,000 ভাষা এই পৃথিবীতে আছে। 4,000 থেকে 8,000 ভাষা। তবে এই যে 4,000 থেকে 8,000 ভাষা আছে, এই 4,000 থেকে 8,000 ভাষার মধ্যে প্রায় 2,500 এর মতো, প্রায় 2,500 ভাষার মতো, 2,500 মতো ভাষা প্রচলিত আছে, অর্থাৎ ব্যবহার হয়। ভাষার সংখ্যা কিন্তু আছে পৃথিবীতে 4 থেকে 8,000, কিন্তু এটা ব্যবহার হচ্ছে মাত্র 2,500 ভাষার মতো ব্যবহার হচ্ছে। তাহলে এর মধ্যে এই যে 2,500 ভাষা ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে, অর্থাৎ বাংলা ভাষা যারা ব্যবহার করে, যারা ব্যবহার করে সেই ভাষার ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার স্থান পৃথিবীতে চতুর্থ। ভাষা ব্যবহারের অর্থ দিয়ে ভাষা ব্যবহারের দিক থেকে বাংলা ভাষা পৃথিবীতে চতুর্থ স্থানে অবস্থান করেছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 25 কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা। 25 কোটি লোকের ভাষা বাংলা। বর্তমানে এই পৃথিবীতে প্রায় 25 কোটি মানুষের ভাষা কিন্তু বাংলা। 25 কোটি মানুষের ভাষা বাংলা। তাহলে এবার আমরা আসি যে বাংলা ভাষা। বাংলা ভাষা যে মনের ভাব প্রকাশ করার জন্য, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সমস্ত অর্থবহ শব্দ, কতগুলো অর্থবহ শব্দের সমষ্টি বাংলা, কতগুলো বাংলা অর্থবহ শব্দের সমষ্টির স্বতন্ত্রভাবে ব্যবহার করে নিজেদের ভাষা প্রকাশ করতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, সেই সমস্ত শব্দকেই বলা হয় ভাষা। যখন বাংলা ভাষার শব্দ সমষ্টি, অর্থবহ শব্দ সমষ্টি বাংলা ভাষাভাষী জনসমষ্টিতে বা জনসমাজে ব্যবহার করে তাদের মনের ভাব যদি তারা প্রকাশ করতে পারে, তখন তাকে আমরা বাংলা ভাষা বলে থাকি। যেসব অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করি সাধারণভাবে, তাকে আমরা আরও সহজ করে বলি যে আসলে যে সমস্ত অর্থপূর্ণ ধ্বনি, যে সমস্ত ধ্বনি পাশাপাশি বসে শব্দ হয় এবং তার অর্থ আছে, সেগুলো যদি উচ্চারণ করে মানুষ তার ভাব প্রকাশ করে, তাই বাংলা ভাষা। সোজা কথা, পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষারও প্রাথমিক পর্যায়ে রয়েছে, মানে পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষারই প্রাথমিক পর্যায়ে থাকে, ঠিক তেমনই বাংলা ভাষারও প্রাথমিক পর্যায়ে আছে। সেই প্রাথমিক পর্যায়ে বাংলা ভাষার প্রাথমিক পর্যায়ে দুটি পর্যায় আছে। বাংলা ভাষার প্রাথমিক 2টি পর্যায় আছে। সেই পর্যায় দুটি হচ্ছে, একটা হচ্ছে লেখ্য ভাষা, আর একটা হচ্ছে কথ্য বা মৌখিক ভাষা। আমি এই বাংলা ব্যাকরণের একদম শুরু থেকে শুরু করব, আর শুরু থেকে শুরু করে একদম কখা থেকে শুরু করে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই বাংলার ব্যাকরণ লেকচার শেষ করব ইনশাল্লাহ। আল্লাহ যদি সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে, শেষ করা পর্যন্ত ইনশাল্লাহ সব কিছু শেষ করব বাংলা ব্যাকরণের একদম শুরু থেকে। তাই যারা বাংলা ব্যাকরণ শিখতে চান, চাকরি পরীক্ষা দিতে চান, তাদের জন্য এই আমার ক্লাসগুলো যদি করা হয় বা করেন, তাহলে তারপরে আর আশা করি তারপরে আর বাংলা ব্যাকরণে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। সো
তাহলে বাংলা ভাষার দুইটি রূপ আছে, একটা হচ্ছে লেখ্য ভাষা। লেখ্য ভাষাটা কি? লেখ্য ভাষাটা হচ্ছে যেটা আমরা লিখে প্রকাশ করি। আমরা যেটা লিখে, অর্থাৎ বইয়ে যেমন লেখা থাকে সেই লেখার মাধ্যমে যেটা আমরা প্রকাশ করি, যে ভাষার লেখার মাধ্যমে আমরা সকলের সামনে ফুটিয়ে তুলি, সেটা লেখ্য ভাষা। আর একটা হচ্ছে কথ্য বা মৌখিক, অর্থাৎ আমরা মুখে যেভাবে ব্যবহার করি, বিভিন্ন আঞ্চলিক ভাষা মুখে মুখে ব্যবহার করি, সেগুলোর নাম হচ্ছে কথ্য বা মৌখিক ভাষা। তাহলে এখন এই যে লেখ্য বা মৌখিক ভাষা আছে বা কথ্য ভাষা আছে, এই এই যে লেখ্য ভাষা বা লিখিত রূপ যে আছে, এই লিখিত রূপের আবার দুইটি রূপ আছে, একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষা প্রাচীনকাল থেকে আমাদের সাহিত্যের একটা ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাধু ভাষা সাহিত্যিক ও কৃত্রিম ভাষা। 19 শতকের দ্বিতীয়ার্ধের শুরুতে এই বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রচলন শুরু হয়। দেখেন, 19 শতকের আগে থেকে কিন্তু, প্রাচীনকাল থেকে শুরু করে কিন্তু 19 শতকের পূর্ব পর্যন্ত বাংলা সাহিত্যে কিন্তু সাধু ভাষা ব্যবহার হয়েছে। কিন্তু 19 শতকের পর থেকে এই বা দ্বিতীয়ার্ধে বলা যায়, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আমাদের এই বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রচলন শুরু হয়। চলিত ভাষা শুরু হয়। এই চলিত রীতির প্রতিষ্ঠায় যিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন বা ভূমিকা রেখেছেন, তিনি হলেন প্রমথ চৌধুরী। তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরী কিন্তু বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলন ঘটান। এই প্রমথ চৌধুরীর ছদ্মনাম আছে একটা, তার ছদ্মনাম হচ্ছে বীরবল। আমরা প্রমথ চৌধুরী সম্পর্কে বিস্তারিত আমরা জানব যখন আমরা বাংলা লিটারেচারের, বাংলা সাহিত্যের আমরা যখন বিভিন্ন লেখক ধরে ধরে আমরা পড়াবো বা জানবো, পড়ব, তখন আমরা সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবো এই প্রমথ চৌধুরী সম্পর্কে। এখন আপাতত জেনে রাখেন যে 19 শতকের দ্বিতীয়ার্ধে প্রমথ চৌধুরী, তিনি এই লেখ্য রূপের যে দুইটা রূপ আছে, একটা সাধু এবং চলিত, যেটা প্রাচীনকাল থেকে সাধু ভাষায় হয়ে এসেছিল। আর 19 শতকের দ্বিতীয়ার্ধের দিকে এসে প্রমথ চৌধুরী চলিত রূপটাকে প্রচলন শুরু করেন এবং তিনি যথেষ্ট ভূমিকাও রেখেছেন এই চলিত রূপটাকে বাংলা লেখার জন্য। তিনি একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন। তার সম্পাদিত একটি পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্র 1914। এই 1914 সালে এই সবুজ পত্র পত্রিকা প্রকাশ করার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলন শুরু হয়। চলিত রীতির পক্ষে যে দৃঢ় অবস্থান তিনি নিয়েছিলেন, তাকে চলিত রীতির প্রবর্তকের মর্যাদায় ভূষিত করেছেন। এই চলিত রীতির প্রতিষ্ঠায় তার একটি গুরুত্বপূর্ণ উক্তি হলো, তিনি এই চলিত ভাষা যখন প্রতিষ্ঠা করেছেন, চলিত ভাষা প্রতিষ্ঠা করার সময় তিনি যুক্তি, যে আসলে চলিত ভাষায় কেনই বা সাহিত্য লেখা হবে, চলিত ভাষা সাহিত্য লিখবো কেন, এই চলিত ভাষা যাতে সাহিত্য লিখবো আমরা কি কারণে, তাহলে তিনি এই চলিত ভাষা প্রবর্তন, চলিত ভাষা লেখা শুরু করার সময় তিনি যুক্তি দিয়েছেন, আসলে আমরা কেন চলিত ভাষায় সাহিত্য রচনা করব, কেন চলিত ভাষা আমরা সাহিত্য লিখব। সেই যুক্তিটা হচ্ছে, উনি বলেছেন, প্রমথ চৌধুরী বলেছেন যে ভাষা প্রথমত মানুষের মুখে আসে। ভাষা মানুষের মুখে আসে, অর্থাৎ মুখে আসে, সেই মুখ থেকে, ভাষা যে মানুষের মুখে আসে, সেই ভাষা মানুষের মুখ থেকে
কলমের মুখে আসে। কিন্তু প্রথমত ভাষা মানুষের মুখে আসে, মুখ থেকে ভাষাটা মানুষের কলমের মুখে আসে। তাহলে ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, তার উল্টোটি হলে, তার উল্টো হলে কি হয়? তার উল্টোটি হলে মানুষের মুখে কালি পড়ে। তার উল্টোটি হলে মানুষের মুখে কালি পড়ে। মানুষের মুখে কালি পড়ে। এই যে তিনি যুক্তিটি দিয়েছেন যে ভাষা প্রথমত মানুষের মুখে আসে, সেই মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, তার উল্টোটি কিন্তু হলে কিন্তু এই কলমের কালি কিন্তু মানুষের মুখে পড়ে। তিনি যে এই যুক্তি দিয়েছেন, এই যুক্তি দিয়ে কিন্তু তিনি চলিত ভাষা আসলে কেন ব্যবহার করবে সেটা দেখিয়েছেন। তার আরেকটি বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে যে আপনার শুধু মুখের কথাই জীবন্ত। আরেকটি উক্তি, প্রমাচদি আরেকটি উক্তি আছে, শুধু মুখের কথাই জীবন্ত, শুধু মুখের কথাই জীবন্ত, যত দূর পারা যায়। যত দূর পারা যায় যে ভাষায় কথা কই, যে ভাষায় কথা কই সেই ভাষায় লিখতে পারলে লেখা প্রাণ ফিরে পায়। এই যে যুক্তি তিনি দিয়েছেন, এই যুক্তির মাধ্যমে তিনি বাংলা ভাষায় চলিত রীতি ব্যবহারের পক্ষে ছিলেন। তাহলে এই যে চলিত সাধু রীতির, এখন চলিত রীতি আর সাধু রীতির কিছু পার্থক্য আছে, এগুলো আপনাদের মূলত পার্থক্যগুলো দরকার নেই। তাহলে পার্থক্যগুলো নেই, তাও একটু পার্থক্যগুলো বলে দিই। সেটা হচ্ছে, সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে, কিন্তু চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে না। সাধু ভাষা পরিবর্তন হয় না, কিন্তু চলিত ভাষা পরিবর্তন হয়। সাধু ভাষা অধিক পরিমাণে ব্যাকরণের অনুসারী, কিন্তু চলিত ভাষা ব্যাকরণ অনুসারী নয়। সাধু ভাষায় সংক্ষিপ্ত সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ হয় না, দীর্ঘ রূপ হয়। আর চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ হয়। এরকমের বেশ কয়েকটি পার্থক্য চলিত এবং সাধু ভাষার আছে। তো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট পরবর্তী বিষয়ে। সেটা হচ্ছে, আমরা এখন শিখলাম যেটা বাংলা ভাষা, আসলে ভাষাটা কি জিনিস। এখন আমরা এই বাংলা ভাষা তৈরি হলো, বাংলা ভাষার জন্য আবার এই বাংলা ভাষার নিয়ম কানুন শৃঙ্খলের জন্য যে ব্যাকরণ প্রয়োজন, সেই ব্যাকরণটা আসলে কি আসলে, এখন সেই ব্যাকরণ নিয়ে কথা বলবো। ওকে, আমরা এখন শুরু করছি। সেটা হচ্ছে ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণ শব্দটির, এই ব্যাকরণ যে শব্দটি, সেই ব্যাকরণ শব্দটিও কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসেছে। ব্যাকরণ শব্দটি
সংস্কৃত ভাষা থেকে কিন্তু এসেছে। হ্যাঁ, ব্যাকরণ শব্দটিও কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। এই ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে, ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দের অর্থ কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ করা। আর ব্যাকরণ শব্দটি যদি বিশ্লেষণ করি বা ভাঙি আমরা, ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে এর অর্থে, ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে কি হবে, কীভাবে বিশ্লেষণ হবে, যেমন বি যোগ আ যোগ কি যোগ অন। ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে সেটা আসবে এইভাবে, বি যোগ আ যোগ কি যোগ অন। আর ব্যাকরণ শব্দের অর্থ কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ ভাষার নানা প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং এর অভ্যন্তরীণ নিয়ম কানুন রীতি নীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে। এই ব্যাকরণ কোনো ভাষার অভ্যন্তরীণ নিয়ম রীতি সেই ভাষার ব্যাকরণ হিসেবে বিবেচিত। আর বাংলা ভাষার নিয়ম রীতি এগুলো বিশ্লেষণ করে বলে সেটাকে বলা হয় বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের উৎপত্তির ইতিহাস যদি এখন আমরা একটু জানতে চাই, বাংলা ব্যাকরণ উৎপত্তির ইতিহাস এবং বিকাশ, যে আসলে এই বাংলা ব্যাকরণটা কীভাবে উৎপত্তি হয়েছে, কীভাবে বিকাশ লাভ করছে। বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস 250 বছরের বেশি। দেখেন, বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস কত বছরের বেশি? 250 বছরের বেশি। 250 বছরেরও বেশি। অর্থাৎ এই 250 বছর আগে একজন ব্যাকরণবিদ বা বিজ্ঞানী, তিনি হচ্ছে মনোয়েল দা আশ্রমশাও। মনোয়েল দা আশ্রমশাও, উনি এই বাংলা ব্যাকরণের প্রথম ব্যাকরণ কিন্তু রচনা করেছেন। তাহলে এই মনোয়েল দা আশ্রমশাও তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছেন। তার হাত ধরেই কিন্তু বাংলা ব্যাকরণের রচনাকাল শুরু হয়। আর তার থেকেই পরবর্তীতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন পর্যন্ত আমাদের এই বাংলা ভাষার আস্তে আস্তে এসেছে। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছেন এই মনোয়েল আশ্রমশাও। তারা ইউরোপীয়দের লোক ছিলেন। তিনি রচনা করেছেন, তার বাংলা ব্যাকরণের নাম হচ্ছে ভোকাবুলারিও। ইডিওমা বেঙ্গাল্লা ই পর্তুগিজ। ডিভাইডিডো DUAS পার্টিস PARTES। এই মনোয়েল দা আশ্রমশাও 1734 সালে, কত সালে? 1734 সালে তিনি প্রথম এই ব্যাকরণটি রচনা করেছেন। তিনি যে ব্যাকরণটি রচনা করেছেন, এই গ্রন্থটির দুটি অংশ কিন্তু ছিল। প্রথম অংশটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটি সংক্ষিপ্তসার, এবং দ্বিতীয় অংশ বাংলা পর্তুগিজ এবং পর্তুগিজ বাংলা শব্দবিধান এর। এই ব্যাকরণ যে নামটা আছে, যে ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গাল্লা ই পর্তুগিজ ডিভাইডিডো
এম ডুয়াস পার্টেস। এটি দুইটা অংশ ছিল পর্তুগিজদের এবং বাংলা ভাষার। তিনি 1734 সালে এই বইটি রচনা করেছেন। মনে রাখবেন যে এটি রচনা করেছেন কিন্তু 1734 সালে, আর এটি প্রকাশ করেন, এই ব্যাকরণটি প্রকাশ করেন 1743 সালে। তাহলে তিনি রচনা করেছেন 1734 সালে, আর প্রকাশ করেছেন 1743 সালে। এটি ঢাকার ভাওয়ালে পর্তুগিজ ভাষা তিনি এটি রচনা করেছেন। তিনি কিন্তু এটি বাংলা ভাষা রচনা করেননি, এটি কিন্তু পর্তুগিজ ভাষা রচনা করেছেন এই তার ব্যাকরণটি। এতে কেবল রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব আলোচিত হয়েছে। রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব জিনিসটা কি সেটা একটু পরে আসতেছি আমরা। বাংলা ব্যাকরণে যখন আলোচ্য বিষয় আমরা পড়ব, সে আলোচ্য বিষয়ের মধ্যে আমরা পাবো যে আসলে বাংলা ব্যাকরণে 4টি আলোচ্য বিষয় আছে। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, আর একটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তারপরে আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব, আর একটা হচ্ছে অর্থতত্ত্ব। আমরা সেগুলো আসবো। তাহলে এই যে মানুয়েল দা আসমসাও তিনি যে ব্যাকরণটি রচনা করেছেন, এই ব্যাকরণটি কিন্তু দুইটা অংশ ছিল, বা দুইটা পার্টে ভাগ করা ছিল, দুইটা অংশে ভাগ করা ছিল। আর এই ব্যাকরণটি তিনি যে প্রকাশ করেছেন, এই ব্যাকরণে কিন্তু তিনি সমস্ত বিষয় আলোচনা করেননি, মাত্র রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই আলোচ্য বিষয় দুটি উনি রচনা করে ওনার বইতে উনি লিখেছেন। এখানে ধ্বনিতত্ত্ব এবং অর্থতত্ত্ব এই বিষয় সম্পর্কে কোনো আলোচনা ছিল না। ওকে, এবার ওনার পরে এই যে উনি 1734 সালে প্রকাশ করেছেন, আর 1734 সালে বইটি রচনা করেছেন, 1743 সালে বইটি প্রকাশ করেছেন। এর পরবর্তী আরেকজন লেখক তিনি হচ্ছেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। নাম হচ্ছে কি নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এই নাথানিয়েল ব্রাসি হ্যালহেড পরবর্তীতে আরেকটি ব্যাকরণ রচনা করেছেন, বাংলা ব্যাকরণ রচনা করেছেন 1778 সালে। তিনি 1778 সালে হুগলি থেকে 1778 সালে হুগলি থেকে তিনি এই বইটি রচনা করেছেন, প্রকাশ করেছেন 1778 সালে। এই বইটি লেখা হয়েছিল ইংরেজি ভাষায়। বইটি কিন্তু বাংলা ভাষায় ছিল না, বইটি ইংরেজি ভাষায় এই বইটি লেখা হয়েছিল। ইংরেজি ভাষায় আর কি বাংলা ব্যাকরণটি রচনা করা হয়েছিল হুগলি থেকে ইংরেজি ভাষায় বইটি রচনা করেছে। তাহলে বইটির নাম কি? বইটির নাম হচ্ছে আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই ইংরেজি ভাষায় কিন্তু ভাষাটা ছিল ইংরেজি, কিন্তু এই ব্যাকরণে কিসে আলোচনা ছিল? বাংলা ভাষার কিন্তু আলোচনা ছিল। এটি বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ। তাহলে প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে মানুয়েল দা আসমসাও, উনি একটি ব্যাকরণ রচনা করেছেন, তার প্রথম ব্যাকরণ। এরপরে দ্বিতীয় ব্যাকরণ হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের, ওনার বইটির নাম হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাই এই হ্যালহেডকে বাংলা ব্যাকরণ রচনা কিন্তু পথিকৃত বলা হয়ে থাকে। বাংলা ভাষায় বাঙালি লেখা প্রথম। এবার আমরা এই দুইটা আমরা জানলাম, এরা ইংরেজ, পর্তুগিজ এবং ইউরোপীয় মানুষ, ব্যাকরণবিদরা, তারা এই ব্যাকরণ রচনা করেছেন। কিন্তু বাঙালি প্রথম কে ব্যাকরণ রচনা করেছেন? বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়।
বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করছেন কে? রাজা রামমোহন রায়। ওকে, তো রাজা রামমোহন রায়ের রচিত ব্যাকরণের নাম কি? বাংলা ওনার নাম হচ্ছে, ওনার রচিত রাজা রামমোহন রায়ের রচিত ব্যাকরণ নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। তাহলে রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তিনি এই ব্যাকরণটি স্কুল সোসাইটির অনুরোধে 1830 সালে তিনি এই ব্যাকরণ বইটি রচনা করেছেন এবং 1833 সালে গ্রন্থাকারে প্রকাশিত করা হয়। কত সালে তিনি রচনা করছেন? কিন্তু 1830 সালে। আর এটি গ্রন্থাকারে প্রকাশিত করা হয় কত সালে? 1833। তাহলে এখন আমরা জানবো যে বাংলা আমরা জানলাম, এর পরবর্তীতে আরও ব্যাকরণ রচনা করা হয়েছে। ওগুলো অন্য কোনো এক সময়। আসলে বাংলা ব্যাকরণ, কতগুলো বাংলা ব্যাকরণ এই পর্যন্ত বাংলা ভাষার ব্যাকরণ হিসেবে ব্যাকরণ রচনা করা হয়েছে, সেগুলো একটা লিস্ট পরবর্তীতে কোনো এক সময় দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা জানলাম প্রথম থেকে শুরু করে এই ব্যাকরণটা আসলে কী কী রচনা করছে। হ্যাঁ, এখন আমরা আসবো যে আসলে বাংলা ব্যাকরণের তাহলে আলোচ্য বিষয়টা কি, মানে কোন কোন বিষয় নিয়ে আসলে বাংলা ব্যাকরণ আলোচনা করেছে, এর পরিধিটা কতটুকু, এটা কতটুকু সীমানা এই ব্যাকরণে আছে। তাহলে আমরা এখন জানবো ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। এটা লাগবে, কেন লাগবে? কারণ পরীক্ষায় আসে যে ধ্বনিতত্ত্বের ইংরেজি নিচের কোনটি? ফোনোলজি। তাহলে বাংলা ব্যাকরণের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব, আর এই ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। তা ধ্বনিতত্ত্ব কি? আমরা এখন এই ধ্বনিতত্ত্ব আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাহলে এখন ধ্বনিতত্ত্বে কি আলোচনা করা হয় দেখেন। ধ্বনিতত্ত্ব মানেটা কি? ধ্বনিতত্ত্ব হচ্ছে আসলে বাংলার ব্যাকরণের ধ্বনি বা বর্ণ, এই ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করে ব্যাকরণের কোন কোন বিষয়, বাংলা ভাষার কোন কোন বিষয়গুলো আসলে ধ্বনি বিষয়ক, বর্ণ বিষয়ক। এরকমের ধ্বনি বা বর্ণ বিষয়ক যে সমস্ত বর্ণ নিয়ে কাজ করে, বর্ণ নিয়ে কথা বলে, বর্ণ নিয়ে আলোচনা করে, এমন বর্ণ বা ধ্বনি নিয়ে আলোচনা করে যে সমস্ত বিষয়, বা যেখানে ধ্বনির আলোচনা হয়, বর্ণের আলোচনা হয়, এমন বিষয়টাই কিন্তু আসলে ধ্বনিতত্ত্ব। এই বিষয়গুলোই কিন্তু এই ধ্বনিতত্ত্বের এই বিষয়, এই টপিকের এই টপিকে আলোচনা করা হয়। তাহলে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে সন্ধি। দেখেন সন্ধিতে কিসের আলোচনা চলে? সন্ধিতে কিসের? ধ্বনির সাথে ধ্বনি যুক্ত হয়, ধ্বনির সাথে ধ্বনির কিন্তু মিলন হয়। তো ধ্বনির সাথে ধ্বনির সন্ধি হয়েই কিন্তু একটা শব্দ তৈরি করা হয়। তাহলে এটা এখানে কার কাজ? ধ্বনির কাজ। তাহলে এই ধ্বনির এই সন্ধি আলোচনা, এই সন্ধি আলোচনাটা কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধিটা কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এরপরে যে আমরা যাই, সন্ধির পরে নত্যবিধান। দেখেন নত্যবিধানে কিসে আলোচনা করা হয়? নত্যবিধানেও কিন্তু বর্ণের আলোচনা করা হয়, ধ্বনির আলোচনা করা হয়, যে কোথায় কোথায় কোন কোন ধ্বনি ব্যবহার হবে, অর্থাৎ মূর্ধন্য ন, দন্ত ন, তারপর মূর্ধন্য স, দন্ত স কোথায় ব্যবহার হবে, কোথায় ব্যবহার হবে না। হ্যাঁ, এই যে দন্ত ন, মূর্ধন্য ন, মূর্ধন্য স, দন্ত স, এগুলো কিন্তু কি? এগুলো কিন্তু বর্ণ, ধ্বনি। এগুলো তাহলে এই নত্যবিধান আলোচনা করা হয়, সত্যবিধান আলোচনা করা হয়। তাহলে নত্যবিধান আর সত্যবিধান কোন টপিকের আলোচনার মধ্যে দিব আমরা? নত্যবিধান সত্যবিধান কোন টপিকের দেব? বাংলা ব্যাকরণে যে আলোচ্য বিষয় আছে চারটি, সেই আলোচ্য বিষয়ের চারটি বিষয়ের মধ্যে কোন বিষয়ের উপর দেব? সেটা ধ্বনিতত্ত্বের উপর। যেহেতু এই বিষয়ে, এই নত্যবিধানে ধ্বনি বিষয় নিয়ে আলোচনা করা, বর্ণের বিষয় নিয়ে আলোচনা, সো আমরা তাহলে তো এখানে নত্যবিধানটাকে আমরা ধ্বনিতত্ত্বের মধ্যে দিব। এরপরে যদি আমরা বলতে চাই সত্যবিধান, সত্যবিধান কিসে আলোচনা করে? এই যে একটু আগে বলে দিচ্ছি আমি, এই যে মূর্ধন্য স,
শব্দবিধান কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এবার ব্যাকরণের আর একটা অধ্যায় বা টপিক আছে, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই যে বলাই আছে ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে কি, অর্থাৎ এই যে আমাদের ভাষাটা প্রাচীনকালে এক সময় ছিল, মধ্যযুগে এসে পরিবর্তন হয়ে আধুনিককালে এখন অনেকটা পরিবর্তন হয়েছে, এখন আধুনিককালে আবার এই ভাষার আস্তে 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 পরিবর্তন হচ্ছে। এই যে এখানে ভাষা পরিবর্তন হয়, আসলে একটা শব্দ পরিবর্তন হয়ে যায় না, একটা হঠাৎ করে একটা বাক্য পরিবর্তন হয়ে যায় না, একটা শব্দ কিংবা একটা বাক্য হঠাৎ করে পরিবর্তন হয় না। এই আমাদের যে ভাষার যে ধ্বনি, ভাষায় যে আমরা বর্ণ ব্যবহার করি, সেই বর্ণগুলোই কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে মানুষ পরিবর্তন করছে, মানুষ পরিবর্তন করে ব্যবহার করছে। হ্যাঁ, আজ থেকে প্রায় দেখা গেছে, আজ থেকে 50 বছর, সরি, আজ থেকে 1000 বা 2000 বা 500 বছর পরে দেখা গেছে এখন আমরা যে ভাষাটা ব্যবহার করছি, 500 বছর পরে বা 1000 বছর পরে যে এই ভাষাটা এমনই থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ একটু ফলো করলে আমরা দেখতে পাই যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিভাবে শব্দ ব্যবহার করতো, তারা কিভাবে ভাষা ব্যবহার করতো, কিভাবে কথা বলতো, তাদের কথাগুলো শব্দ কেমন ছিল, উচ্চারণগুলো কেমন ছিল, শব্দগুলো কেমন ছিল। কিন্তু আমরা যে এখন শব্দগুলো ব্যবহার করি সেখানে কি আসলে সেরকম আছে? নেই, অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এই পরিবর্তনগুলো ধ্বনির পরিবর্তন। এখানে ভাষার হঠাৎ করে একটা শব্দের পরিবর্তন হচ্ছে না, একটা ধ্বনি বা বর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা শেখাবো আসলে ধ্বনি পরিবর্তনটা কেমন করে হয়, সেটা এই ধ্বনি পরিবর্তনটা আলোচনা একটা টপিকই আছে, সেটা আমরা যখন যাব সেখানে শেখাবো। তাও এখানে একটু ছোট্ট করে যদি বলতে চাই, হ্যাঁ, যেমন আমরা মানুষ উচ্চারণের সুবিধার্থে যেমন মানুষ ইউজ করতো বা ব্যবহার করতো, যেমন এরকম ব্যবহার করতো, যেমন ফাল্গুন আমরা যদি লিখি, এই যে ফাল্গুন আমরা এইভাবে কিন্তু লিখছি, কিন্তু এখন মানুষ কীভাবে, এই যে গানে বলে কিন্তু ফাগুনের মোহনায়, ফাগুনেরও মোহনায়, কিন্তু বলে না ফাল্গুনেরও মোহনায়, সেখানে কিন্তু বলে না ফাল্গুনেরও মোহনায়, বলে না ফাগুনেরও মোহনায়, এটাকে শর্ট করে বলছে কি ফাগুনেরও মোহনায়। এই যে ফাগুন, দেখেন এই যে ল বাদ গেছে, দেখছেন, মানে এই যে ধ্বনি পরিবর্তন হয়ে গেছে। এই একই, এবং এই ফাগুন আর এই ফাল্গুন কি আলাদা? নো, আলাদা নয়, একই জিনিস। বাট এখানে তারা এই যে লয়ের জায়গায় এখানে ল বাদ দিয়ে শুধু গ রাখছে, ফাগুন বলেছে। এইভাবেই কিন্তু ভাষাগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন আমরা বুঝতে পারছি না যে আসলে ভাষাটা পরিবর্তন হয়, হ্যাঁ, কারণ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, ধ্বনিটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে কিছু ধ্বনি বাদ যাচ্ছে, কিছু ধ্বনি যোগ হচ্ছে শব্দের সাথে। যখন আমরা এই যে প্রাচীনকালে যারা যখন ভাষাটা ছিল, তখন ওই ভাষাটা যেমন ছিল, কা তরু বর পঞ্চবী ডাল, এই যে ব্যবহার করছে আগে মানুষে প্রাচীনকালে, হ্যাঁ, সখী কেবাস শুনাইল শ্যাম নাম, এই যে এই ভাষাগুলো আগে ছিল, এখন কি সেই ভাষাগুলো আছে? নাই। তখন যারা ওই ভাষাগুলো ইউজ করছে তারাও কিন্তু বুঝতে পারেনি এই ভাষাটা এমনভাবে পরিবর্তন হয়ে এই আমরা এখন আধুনিককালে যে ভাষা ব্যবহার করছি এরকম হবে। সো আমরা এখন এটা না ভাবার কোনো বিষয় না, যে না আসলে ভাষা পরিবর্তন হবে না, এটা কোনো বিষয় না, ভাষা পরিবর্তন হবেই, সিম্পল বিষয়, হবেই। ওকে, তাহলে এখন ধ্বনি পরিবর্তন হয়ে যাওয়া, এই যে ধ্বনি লোপ পাওয়া, হ্যাঁ, পরিবর্তন বা লোপ হয়ে যাওয়া, লোপ মানে ধ্বনি বাদ যাওয়া, একটু আগে দেখাইলাম এই যে ধ্বনি বাদ গেছে, ফাল্গুন লিখতে এখানে ল আসছিল, এখানে ল নেই, এরকম বাদ হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, এগুলো কিন্তু ধ্বনিরই কাজ, বর্ণের কাজ। সো তাহলে এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবার আসবে ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস। এই যে যদি ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস কথা, ধ্বনির বিন্যাস বা বর্ণের কথা যদি বলা হয়, ধ্বনির বিন্যাস বা বর্ণের বিন্যাস যদি বলা হয়, ধ্বনির বিন্যাস বা বর্ণের বিন্যাস, তাহলে ধ্বনির আলোচনা, এখানে বর্ণের আলোচনা, ঠিক আছে। ধ্বনির প্রতীক, ধ্বনির বিন্যাস, বর্ণের বিন্যাস, এগুলো এখানে ধ্বনির আলোচ্য বিষয়, বর্ণের কথা। সো এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে শব্দতত্ত্ব, পরের টপিক যেটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি, তার মধ্যে প্রথমটি আমি লিখেছি ধ্বনিতত্ত্ব, তারপর এখন দ্বিতীয়টা হচ্ছে শব্দতত্ত্ব।
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটারই অপর নাম রূপতত্ত্ব। ওকে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে কোন কোন বিষয়টা আলোচনা করা হয়? এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংরেজি হচ্ছে মরফোলজি। আমরা ধ্বনিতত্ত্বের ইংরেজি কিন্তু শিখেছি, সেটা হচ্ছে ফোনোলজি, আর এটা হচ্ছে মরফোলজি। মরফোলজি এগুলো পরীক্ষা আসে, চাকরি পরীক্ষা আসে। শব্দতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। শব্দতত্ত্বের ইংরেজি কি? হচ্ছে মরফোলজি। তাহলে শব্দ বলাই আছে শব্দ, শব্দতত্ত্ব, শব্দের কথা, শব্দের বিষয়, শব্দের ইনফরমেশন, শব্দের ব্যাখ্যা। এখানে এই কথাটার অর্থ কিন্তু এটাই। তার মানে শব্দ নিয়ে যেখানে যেখানে কথা বলবে বাংলা ব্যাকরণে, যেখানে যেখানে শব্দের কথা থাকবে সেই শব্দের কথাগুলোই কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখন আমরা যদি যাই, প্রথমে যদি আমরা বলি প্রকৃতি। এই প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয় এটা কিন্তু বাংলা ব্যাকরণ একটি অধ্যায়। এখানে কিন্তু এই প্রকৃতি প্রত্যয় আলোচনা করা আছে। তাহলে প্রকৃতি প্রত্যয় কি নিয়ে আলোচনা করে? এখানে কিন্তু শব্দের আলোচনা করে, শব্দ বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, তাহলে এই প্রকৃতি প্রত্যয় কার আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আমরা যদি বলি পুরুষ। পুরুষ কি? ইংলিশে বলা হয় এই পুরুষ কিন্তু, পুরুষ হচ্ছে পার্সন। পুরুষ হচ্ছে পার্সন, অর্থাৎ এই যে পড়েছেন ইংরেজিতে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এগুলো কি বাক্য? এগুলো বাক্য নয়, এগুলো কিন্তু আপনার একটা নাম। এই যে যদি নাম পুরুষ বলা হয় কোনো কিছুর নাম, যে কোনো কোনো কিছু, যে কোনো প্রাণী, যে কোনো ব্যক্তির নাম, সেটা তার নাম কি? নামটা কি? নামটা একটি শব্দ, এই নাম নিয়ে কথা বলে। এরপরে যদি বলি মধ্যম পুরুষ, যেটা সেকেন্ড পার্সন ইংলিশে, তো সেকেন্ড পার্সনটা কি? সেকেন্ড পার্সন এই যে তুমি, তোমার, তোমরা, তোমাদের, এগুলো কি? এগুলো কি একটা শব্দ? তাহলে এটা শব্দের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। হ্যাঁ, এরপরে যদি বলা হয় উত্তম পুরুষ, উত্তম পুরুষ তাহলে কি? উত্তম পুরুষ হচ্ছে কিন্তু ওই যে আমি, আমার, আমাকে, আমাদের, এগুলো কিন্তু উত্তম পুরুষ। ঠিক আছে, তাহলে এগুলো এক একটা শব্দ। সো এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এরপর কারক ও বিভক্তি। দেখেন পরের টপিকটা যদি বলি আমি, কারক ও বিভক্তি। তাহলে কারক ও বিভক্তি কিসের আলোচ্য বিষয়? দেখেন কারকে কিসে আলোচনা করা হয়? কারক কিন্তু শব্দ নিয়ে, এই কারক লিখে বলে দেয় এটা এই একটা শব্দ নিচে দাগ দিয়ে বলে এটা কোন কারকে কোন বিভক্তি। তাহলে কারক কি? কারকে কিন্তু কারক বিভক্তি এগুলো কিন্তু এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বেরই আলোচ্য বিষয়। এরপরে উপসর্গ। উপসর্গ কিন্তু শব্দের বিষয়, শব্দ নিয়ে আলোচনা করা হয়। তারপরে সমাস, এখানে কিন্তু শব্দের কথা। এরপরে যদি আমরা যাই বচন, তারপরে লিঙ্গ, এরপর অনুসর্গ, তারপর বাচ্য। এরপরে পদ প্রকরণ আছে। পদ প্রকরণের মধ্যে যে শুধু পদ লিখিত, আমি পদ প্রকরণের মধ্যে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। এই যে পদ, পদ মানে কিন্তু শব্দ। পদ কখন বলি? যখন বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলো থাকে, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো বাক্যের মধ্যে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি ওই সমস্ত শব্দগুলোকেই পদ বলা হয়। ওগুলোকে শব্দ বলা যায় না, শব্দ বলা যাবে না। যখনই কোনো শব্দ আমরা কমা 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 দিলে, এই যে সমাস লিখলাম, বচন লিখলাম, উপসর্গ, এগুলো যদি আমি বলি, এগুলো কিন্তু পদ বলবো না, এগুলো এক একটা
শব্দ বলতে পারি, কারণ এগুলো কমা কমা দিয়ে এক একটা আলাদা আলাদা বসেছে। এখানে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা, তাই এটা শব্দ বলা যাবে। বাট যখন বাক্যে ব্যবহার হবে, এইগুলি যদি বাক্যে ব্যবহার হয়, তাহলে সেইগুলিকে আর শব্দ বলা যাবে না, সেগুলোকে পদ বলা যাবে। আবার এইগুলো কি এখন পদও বলতে পারবেন। এগুলো আলাদা আলাদা যে কমা কমা দিয়ে বসছে, হ্যাঁ, এগুলো কি পদ বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। এগুলো পদও বলতে পারবো, এগুলো পদ বলতে পারবো, আমি শব্দ বলতে পারবো। কিন্তু যখন বাক্যের মধ্যে থাকবে, তখন সেগুলো আপনি চাইলেও শব্দ বলতে পারবেন না। বাক্যের মধ্যে থাকলে, এইগুলি যদি একটা বাক্যের মধ্যে থাকে, সেগুলোকে চাইলেও শব্দ বলা যাবে না, সেগুলোকে পদ বলতেই হবে। ওকে, তাহলে বাচ্চে, তাহলে এই যে পদ প্রকরণের মধ্যে কিন্তু কয়েকটা টপিক আছে। পদ প্রকরণের বিশেষ্য পদ আছে, সর্বনাম পদ আছে, অব্যয় পদ আছে, ক্রিয়াপদ আছে। এগুলো কিন্তু এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আমি যদি যাই বাক্য বিন্যাস, বাক্য ও বাক্য বিন্যাস। এই বাক্য বিন্যাস কিন্তু এটাও এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ বাক্যের গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন এবং বিয়োজন করা হয়, যে সমস্ত পদ দ্বারা সংযোজন বিয়োজন করা হয় বাক্যকে, ওই সমস্ত সব পদগুলোও কিন্তু এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এরপর আমি 3 নম্বরে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বা পদক্রম, পদক্রম, বাক্যতত্ত্ব বা পদক্রম, এটাকে ইংলিশে বলা হয় সিনট্যাক্স। ইংলিশে বলা হয় সিনট্যাক্স বা সিনট্যাক্স বলা যায় এটাকে। ওকে, তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রম অর্থাৎ বাক্যের আলোচ্য বিষয়, বাক্যের কথা, যেখানে বাক্যের কথা থাকে সেগুলি কি কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বলা হয়। যেমন আমরা যদি বলি পদবিন্যাস, পদবিন্যাসটা কি? একটা বাক্যের মধ্যে যখন অনেকগুলো পদ সুবিন্যস্ত আকারে সাজানো থাকে, এই জন্য পদবিন্যাস বলা হয়েছে। হ্যাঁ, এই পদের ক্রম বলতে পারে যে একটা বাক্যের মধ্যে কার পরে কোন পদগুলো আসলে, ওই যেমন ইংলিশে যেমন বলি যে প্রথমে সাবজেক্ট থাকতে হয়, তারপরে ভার্ব থাকতে হয়, তারপর অবজেক্ট থাকতে হয় একটা বাক্য তৈরি হতে হলে। ঠিক এখানেও কিন্তু প্রথমে কর্তা থাকতে হবে, তারপরে কর্ম থাকতে হবে, তারপরে একটা ক্রিয়া থাকতে হবে। নর্মালি এগুলো থাকতে হবে সাধারণত, এগুলো থাকলে কিন্তু বাক্য হবে। তাহলে এই যে একটা বাক্যের মধ্যে একটা পদের বিন্যাস ঘটানো, আমরা বিন্যাস ঘটে একটা বাক্য তৈরি করলাম, এটা বাক্যতত্ত্বেরই আলোচ্য বিষয়। ওকে, এরপরে হচ্ছে তাহলে বাক্যতত্ত্ব। এরপর হচ্ছে যদি ছেদ চিহ্ন আমরা বলি, ছেদ চিহ্ন এগুলো কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। ছেদ চিহ্ন দ্বারা কিন্তু বাক্যকে আলাদা করা হয়। একটা বাক্যের কোথায় থামতে হবে, কোথায় কমা বসাতে হবে, কোথায় দাঁড়িয়ে বসাতে হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, সেটা বাক্য অনুযায়ী কিন্তু আমরা বসাই। তাহলে এই ছেদ চিহ্ন কাজ করে কার? বাক্যের কাজ করে। তার মানে এই ছেদ চিহ্নটা এই বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় আমরা বলতে পারি। তারপর হচ্ছে বাগধারা। দেখেন, বাগধারাগুলো কিন্তু একটা বাগধারা থাকে, একটা বাক্য থাকে, তার বিস্তারিত তার সংক্ষেপে তাকে কি বলা হয় বা এক কথায় কি বলা হয়, এরকমের কিন্তু বাগধারা আলোচনা থাকে আর কি, বা একটা বাগধারা থাকে, তার বিশ্লেষিত অর্থটা কি, সেরকম কিছু বিষয় থাকে। ওকে, এই হচ্ছে 3 নম্বরের যেটা গেল সেটা বাক্যতত্ত্ব বা পদক্রম আলোচ্য বিষয়। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তা অর্থতত্ত্বকে ইংলিশে বলা হয় সিমান্টিক্স। অর্থতত্ত্বকে ইংলিশে বলা হয় সিমান্টিক্স। অর্থতত্ত্বটা কি? দেখেন, অর্থতত্ত্বটা হচ্ছে যে একটা বাক্যের মধ্যে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়, আসলে শব্দের অর্থ নিয়ে যদি কাজ করে, ব্যাকরণে যেখানে যেখানে শব্দের অর্থ নিয়ে কথা বলবে, এই শব্দের অর্থ থাকলেই বাক্যের হইতে পারে, সেখানে অর্থ থাকলেই, অর্থ নিয়ে আলোচনা করলেই তার নাম হয়ে যাবে
অর্থতত্ত্ব, অর্থাৎ সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে প্রথমেই আমরা যদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে শব্দের অর্থ বিচার বা শব্দের অর্থ শর্টকাটে বলি। এবার বাক্যের অর্থ। তারপরে যেমন অর্থের আবার বাক্যের যে বিভিন্ন অর্থ আছে, মুখ্যার্থ, গৌণার্থ, এগুলো হতে পারে। এরপরে যদি বলি বিপরীতার্থক অর্থাৎ কি বিপরীত অর্থ, তাহলে এখানে বিপরীত শব্দের অর্থ বোঝানো হয় না, এগুলো এই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। সো এখন আমাদের গেল আসলে এই অর্থতত্ত্ব বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় গেল। এখন আমরা চলে যাব সরাসরি বাংলা লিপিতে। বাংলা লিপি অর্থাৎ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই বাংলা লিপিটা কিভাবে আসলে এবং লিপির অনেক আলোচনা আছে, সেই বাংলা লিপির আলোচনা আমরা এখন চলে যাব। প্রাচীন ভারতে অর্থাৎ প্রাচীনকালে ভারতে প্রচলিত কিছু চিত্রলিপিকে অবলম্বন করে আসলে এই ভারতীয় লিপিমালার উৎপত্তি ঘটেছিল। কি হয়েছিল? প্রাচীন ভারতে কিছু প্রচলিত চিত্রলিপিকে অবলম্বন করে এরপর ভারতের লিপিমালার উৎপত্তি ঘটেছিল। এই লিপিমালাকে কেন্দ্র করে উদ্ভূত প্রধান দুটি রূপ হয়, অর্থাৎ দুটি রূপ সৃষ্টি হয়। ভারতেও আবার বলি যে প্রাচীনকালের প্রচলিত কিছু চিত্রলিপিকে কেন্দ্র করে একটা লিপিমালার উৎপত্তি ঘটে, আর সেই লিপিমালাকে কেন্দ্র করে আবার দুটি রূপ লাভ করে। সেই দুটি রূপের একটি রূপ হলো ব্রাহ্মী লিপি, আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি। দেখেন, তাহলে ব্রাহ্মী লিপি আর একটি হচ্ছে খরষ্ঠী লিপি। একটা হচ্ছে কি ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি। এই যে প্রাচীনকালে কিন্তু এই উভয় লিপি, ব্রাহ্মী এবং খরষ্ঠী লিপি, উভয় লিপি কিন্তু প্রথমত ডান দিক থেকে বামে লেখা হয়েছিল। অর্থাৎ এই যে আমি এখন লিখতেছি বাম থেকে ডানে যাচ্ছি, কিন্তু এক সময় প্রাচীনকালে ডান থেকে লিখে এরকম করে বামে আসতো। বাট পর্যায়ক্রমে আস্তে আস্তে এই ব্রাহ্মী লিপিটা ডান থেকে বামে আসার পরিবর্তে, ডান থেকে বামে লিখে আসার পরিবর্তে সেটা আস্তে আস্তে বাম থেকে লিখে ডানের পরিবর্তন হয়, অর্থাৎ বাম থেকে লিখে ডানে যেত পরবর্তীতে, এবং আজও পর্যন্ত এই লিপিটা বাম থেকে লিখে ডানে যেতে হয়, এটাই রয়ে গেছে। আর এই খরষ্ঠী লিপিটা এখনো কিন্তু বাম থেকে ডানে হয় নাই, এটা এখনো ডান থেকে কিন্তু লিখে লিখে বামে আসতে হয়। তাহলে এই যেমন আরবি কিন্তু আমরা এরকম লিখে আলিফ, বা, তা, সা, এরকম কিন্তু আমরা লিখি, এই ডান থেকে লিখি কিন্তু বামের দিকে আসি। সো তাহলে এটা খরষ্ঠী লিপির মধ্যে পড়ছে। উর্দু ভাষা এগুলো এখনো কিন্তু ডান থেকে বামে লেখা হয়। ওকে, পাকিস্তানের শাহবাজগড় ও মনশেহরার অনুশাসনে এই খরষ্ঠী লিপির ব্যবহার দেখা যায়। তাহলে যদি প্রশ্ন হয় যে খরষ্ঠী লিপির ব্যবহার দেখা যায় কোন সময়, অর্থাৎ পাকিস্তানের শাহবাজগড়, কোথায়? শাহবাজগড় ও মনশেহরার অনুশাসনে এই খরষ্ঠী লিপির ব্যবহারটা কিন্তু দেখা যায়। খরষ্ঠী লিপি এটা আরামাইক লিপি থেকে উদ্ভূত হয়েছে, আর এই লিপিটা পাল শাসনামলে আসলে এই বাংলা, এই যে ব্রাহ্মী লিপি থেকে কিন্তু আমরা আমাদের যে বাংলা লিপি আমরা যে লিখি, বাংলা বর্ণ লিখি, ক, খ, সরিয়া আমরা যে লিখি, সেগুলো কিন্তু এই ব্রাহ্মী লিপি অনুসারে ব্রাহ্মী লিপি থেকে উৎপত্তি হয়েছে বাংলা লেখাটা। আর এই বাংলায় যে বাংলা লিপির প্রাধান্য যে শুরু হয়েছে বা লেখা শুরু হয়েছে সেটা কিন্তু পাল শাসনামল থেকে। কোন শাসনামলে? পাল শাসনামল থেকে। তাহলে পাল শাসনামল থেকে কিন্তু বাংলায় ব্রাহ্ম লিপি শুরু হয়েছে, এবং কালক্রমে তা একচ্ছত্র একটা
আধিপত্য বিস্তার করেছিল। আর সেন বংশের শাসনামলে এই বাংলা লিপির স্থায়ী রূপ লাভ করেছে। দেখেন, শুরু করেছিল কিন্তু পাল আমলে, আর এটা স্থায়ী রূপ যে লাভ করেছে সেটা কিন্তু সেন আমলে। জিনিসটা মনে রাখতে হবে যে এই বাংলা ভাষায় যে ব্রাহ্মী লিপিতে লেখা শুরু হয়েছে কখন, এবং একদম স্থায়ীভাবে বা স্থায়ী রূপ কখন থেকে লাভ করছে, কোন আমল থেকে, কোন শাসন আমল থেকে শুরু হয়েছে, পাল আমল থেকে, আর একদম স্থায়ীভাবে শুরু হয়েছিল সেন আমল থেকে। পরবর্তী 200 বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা আসলে চলে আসছিল, রক্ষা করা হয়েছিল। এরকমের করে আস্তে আস্তে 15 শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করেছিল। কত শতকে? তাহলে শতক যদি বলি আমরা, 15 শতকে স্থায়ী রূপ লাভ করেছিল। আর রাজাদের আমল যদি বলি তাহলে সেন আমলে স্থায়ী রূপ লাভ করেছে, এবং পাল আমলে এটা শুরু হয়েছিল। ওকে, তাহলে 1778 সালে আর 15তে স্থায়ী হয়েছিল শতকে, 15 শতকে। আর 1778 সালে চার্লস উইলকিন্স 1778 সালে চার্লস উইলকিন্স ও অ্যান্ড্রুস সাহেব, দুইজন ব্যক্তি, চার্লস উইলকিন্স ও অ্যান্ড্রুস সাহেব, এরা হুগলিতে কি করেছিল? হুগলিতে এই মুদ্রণ যন্ত্র অর্থাৎ এদের শাসনামলে। তাহলে বিষয়টা কি? চার্লস উইলকিন্স এবং অ্যান্ড্রুস সাহেব হুগলিতে তাদের শাসনামলে হুগলিতে শ্রীরামপুর মিশনে এই বাংলা লিপি আসলে মুদ্রণ করা শুরু করে। আর 1800 সালে বা 1800 খ্রিস্টাব্দের দিকে ডেনমার্কের শাসনাধীন একটা কথা বলিনি, সেটা হচ্ছে চার্লস উইলকিন্স কিন্তু এই বাংলা লিপির আবিষ্কার করেন, এবং বাংলা লিপি উনি কিন্তু এই বাংলা লিপি আস্তে আস্তে উনি কিন্তু ওনার মাধ্যমে কিন্তু বাংলা লিপি আসলে আবিষ্কার হয়েছে, এবং বাংলা লিপি লেখা হয়েছে। উনি লেখেনি, কিন্তু উনি পঞ্চানন কর্মকারকে দিয়ে খোদাই করিয়েছেন। আর এই বাংলা বর্ণগুলিকে গুছিয়ে দেওয়া, সুন্দর করে সাজিয়ে দেওয়া, সেগুলো কিন্তু সাজানো এবং এগুলোকে সংগ্রহ করা, একত্র করে দিয়েছেন কিন্তু এই চার্লস উইলকিন্স। ঠিক আছে, ওকে। তাহলে ডেনমার্কের শাসনাধীন 1800 খ্রিস্টাব্দের দিকে শ্রীরামপুর মিশনে শ্রীরামপুর মিশনের উইলিয়াম ওয়ার্ড ও জেসি মার্শম্যানের সহায়তায় এই উইলিয়াম কেরি প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করেছেন। কত সালে? 1800 সালে। উইলিয়াম কেরি ডেনমার্কের শাসনাধীন ছিল ওই সময়। শ্রীরামপুর মিশনে এই যে উনি মুদ্রণ যন্ত্র স্থাপন করেছেন সেটা কিন্তু শ্রীরামপুর মিশনে এই উইলিয়াম ওয়ার্ড ও জেসি মার্শম্যানের সহায়তায় উইলিয়াম কেরি কে করেছিল? উইলিয়াম
উইলিয়াম কেরি, তিনি প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করেছেন। আর এই যে চার্লস উইলকিন্স যে বাংলা বর্ণ সংগ্রহ করে দিয়েছিলেন, একত্রিত করে দিয়েছিলেন, এই জন্য ওনাকে বাংলা মুদ্রাক্ষরের বা বাংলার ব্যাকরণের জনক বলা হয়ে থাকে, বাংলা বর্ণের জনক বলা হয়ে থাকে এই উইলকিন্সকে। তাহলে জনক বলা হয় কাকে? উইলকিন্সকে জনক বলা হয়, বাংলা মুদ্রাক্ষরের জনক। কিসের? মুদ্রাক্ষরের জনক বলা হয়। আর এই উইলকিন্সের নির্দেশনায় এই বাংলা বর্ণগুলোকে খোদাই করেছিলেন কে? পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার খোদাই করেছিলেন পঞ্চানন কর্মকার। ওকে, এখন তাহলে এই পর্যন্ত আলোচনা থাকলো আজকে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ধ্বনি নিয়ে শুরু করব, ধ্বনি নিয়ে আলোচনা শুরু করব। আর ধ্বনি নিয়ে আলোচনা শুরু করে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ চলবে। তো সেই পর্যন্ত সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় শেষ করছি আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ ও আল্লাহ হাফেজ।